আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমরা আজকে আলোচনা করব মূলত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ 2009 সালের যে প্রশ্নটি ছিল, সেখানে পদ্ম যে কোডটি ছিল, এই কোডটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং যথারীতি আজকের প্রশ্নে আমাদের 20টি ম্যাথ আছে। তো বুঝতেই পারছেন, এই 20টি ম্যাথের প্রত্যেকটা ম্যাথই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুতে আমাকে একটু নিশ্চিত করবেন যে আপনারা প্রত্যেকেই আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, প্লিজ। প্লিজ সবাই একটু নিশ্চিত করুন যে প্রত্যেকে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, মাশাল্লাহ, সব ক্লিয়ার তাই না? ঠিক আছে, চলুন তাহলে আমরা কথা বাড়াবো না, সরাসরি আজকের ক্লাসটি আমরা শুরু করতে চাই। যথারীতি যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের আজকের প্রথম ম্যাথটি দেখতে পাচ্ছি একটা সিরিজের ম্যাথ, তাই কি না? সিরিজের ম্যাথটিতে কি আছে এটি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, এখান থেকে যদি আপনি এখানকার পার্থক্যটা দেখেন, যে 95 থেকে 87, আপনি যদি সহজে বুঝতে না পারেন এভাবে সরাসরি বিয়োগ করবেন। তাহলে এখানে আমার হচ্ছে 15 থেকে 7 গেলে এখানে থাকে কত? 8 হাতের 1 9। অর্থাৎ এখানে পার্থক্য আমার মাইনাস আকারে যাচ্ছে। এখানে যদি আপনি দেখেন পার্থক্যটা হচ্ছে 7। এখানে যদি আপনি খেয়াল করে দেখেন আমাদের পার্থক্যটা কত? আমাদের পার্থক্যটা 6। রাইট? তার মানে আমরা দেখতেছি যে এখানে মূলত ক্রমিক আকারে হ্রাস পাচ্ছে। যেহেতু ক্রমিক আকারে হ্রাস পাচ্ছে, এইভাবে আমাকে কি করতে হবে? অষ্টম পদটা বের করতে হবে। 1 2 3 4, আমাদের 4টা পদ আছে। আমরা এইভাবে দাগিয়ে নেব: পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ। ঠিক এই জায়গায় আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে বের করব? আমাদের বের করার জন্য ঠিক এর পরেরটাতে আমরা 5 বিয়োগ করব। তাহলে 75 74 থেকে যদি 5 চলে যায়, তাহলে আমাদের এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে 69। ক্লিয়ার? এখান থেকে আমরা এই জায়গায় 4 বিয়োগ করব, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 65। ওকে, এখান থেকে পরেরটাতে 3 বিয়োগ করব, তাহলে আমাদের এবার দাঁড়াচ্ছে কত? 62। এখান থেকে 2 বিয়োগ করব, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 60। তাহলে ক নাম্বার হচ্ছে মূলত আমাদের উত্তর। বলেন, এইটুকু ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছেন কিনা দয়া করে একটু কমেন্টে জানাবেন, প্লিজ। আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে একটু কমেন্টে জানাবেন। আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে। আপনারা যত দ্রুত উত্তর লিখবেন, আমরা ইনশাল্লাহ তত দ্রুতই আলোচনায় এগিয়ে নেব। ঠিক আছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তী অঙ্ক যাব। এই অঙ্কটিতেও আমরা মূলত ধারা নিয়ে কাজ করব। ধারার অঙ্কে দেখেন, এবার যদি এখানে নর্মালি আগের চিন্তাটা অ্যাপ্লাই করেন, দেখেন এখানে 1 যোগ করছে, আবার এখানে দেখেন 2 কম, আবার এখানে দেখেন 3। তার মানে কোনো ছন্দ আসতেছে না, রাইট? সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, প্রথম কাজটা হচ্ছে দেখেন বিজোড় জোড় আকারে কোনো দ্বন্দ্ব আছে কিনা। আমি এটি কেন সন্দেহ করলাম? কারণ এই 2-এর পর 1 একটা ক্রমিক দেখা যাচ্ছে, আবার 3-এর পর 4 এটা আরেকটা ক্রমিক ঊর্ধ্বমুখী, আরেকটা নিম্নমুখী দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এটা যদি বলি -1 বিয়োগ করে আসছে, এটা বলবো +1 যোগ করে আসছে। তাহলে দেখেন একটা ছন্দ কিন্তু যতটুকু তথ্য দিয়েছে তার ভিত্তিতে আমরা এগোতে পারতেছি। চলুন একটু দেখি।
আমাদের প্রথমত হচ্ছে কত পর্যন্ত চেয়েছে সেটা আগে নির্ধারণ করতে হবে, নবম পদ। তাহলে চারটা আছে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। ওকে, আমাদের এই কাজটা শেষ। এবার তাহলে আমাদের দেখতে হবে নবম পদ। নবম পদ মানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের, একটু খেয়াল করেন, ধরেন আমি যদি এটা আগাই, এটা কি চতুর্থ, তাহলে চতুর্থ একটা বাদ দিয়ে আরেকটা পঞ্চমে চলে যাবে, আরেকটা বাদ দিয়ে আরেকটা কে ষষ্ঠে চলে যাবে। কিন্তু আপনি যদি এটা ধরে আগান, ধরেন এটাও নিচে নিয়ে আসি, ধরেন এটার ক্ষেত্রে আমি অন্য একটা কালার নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন এই একটা, তাই কিনা, তারপর এরপর যাবে এখানে, এরপর যাবে এখানে, এরপর যাবে এখানে। আমি এটি কেন করলাম, কারণ একসাথে দুটো সিরিজ আমার আগানোর দরকার নাই। আমরা দেখব ঠিক নবম পদের জায়গায় কোন সিরিজটা আগাইছে। তার মানে এই যে সাদা দাগটা দিয়েছি, এটা কিন্তু নবমতমতে গিয়ে ঠেকছে। সো আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, দুইয়ের পর যদি এক হয়, একের পর আমার কত হবে, জিরো হবে, জিরোর পর আমার কত হবে, এখানে -1 হবে। এইভাবে কি আসলে আগাচ্ছে কিনা ভালো করে খেয়াল করেন। এরপর গিয়ে এখানে আমার -2 হচ্ছে, এরপর আমাদের গিয়ে কি হচ্ছে বলেন তো, -2 হচ্ছে। এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু দয়া করে কমেন্টে জানাবেন। এইটুকু ক্লিয়ার কিনা খেয়াল করেন। তার মানে হচ্ছে আমাদের উত্তর -2। প্লিজ, এখন আপনার হয়তো এখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হতে পারে, কিন্তু প্রথমত হচ্ছে এগুলো ব্যাপক চর্চার মাধ্যমে কতগুলো ক্যাটাগরিতে বা কতগুলো প্যাটার্ন রয়েছে সিরিজের, এই প্যাটার্নগুলোর উপর যদি আপনার স্পষ্ট ধারণা না থাকে, তাহলে আপনি এই এক দুটো অঙ্ক থেকে খুব একটা ক্লিয়ার হতে পারবেন না। এই কারণে ক্যাটাগরি ধরে ধরে প্রায় 10-15টা যেটা একদম মোটা দাগের যে প্যাটার্ন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বলে ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা? এবার আসেন আমাদের এই অঙ্কটা দেখবো। এখানে বলছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। তো চলুন তাহলে একটা কম্পিটিশন আয়োজন করি। এই কম্পিটিশনে আমরা দেখব কারা জিতবে, বৃহত্তম জিতবে। বলেন উইনার কে, বৃহত্তম। ওকে, এবার কম্পিটিশন শুরু হোক। প্রথম আমাদের বাছাই যে খেলাটা, এখানে ক আর খ দল খেলবে। তাহলে ক আছে 2/5, খ আছে 3/7। তো এই খেলার নিয়মটা আমি একটু বলে দিই। এই খেলার নিয়ম হচ্ছে ক্রস চেক করে গুণ করবেন। যেমন এটা এটা গুণ হবে, এটা এটা গুণ হবে। তাহলে এটা গুণ করলে হবে আমার 14, এটা গুণ করলে হবে 15। তবে সব সময় বিজয়ী হবে কে, উইনার। উইনার কে হবে, বৃহত্তম, অর্থাৎ যে বড় হবে সেই উইনার। তাহলে এই দুটোর মাঝে বড় কে, 15। তার মানে আমার 3/7 এ বিজয়ী হলো। ওকে, 3/7 বিজয়ী হলো। এবার সেমিফাইনালে চলে যাবে। সেমিফাইনালে কার সাথে খেলবে, গ এর সাথে, গ দলের সাথে খেলবে। গ দলে কে আছে, 4/9। এবার আমরা আবার দলন খেলা শুরু করি। ওকে, 3 নং 27, একইভাবে 4 7 28 আমরা খেলা শুরু করলাম। এবারও আমার যে বড় সে জিতে যাবে। এখানে কে, 28, অর্থাৎ 4/9 এবার জিতে গেল। 4/9 এবার ফাইনাল খেলবে কার সাথে, গ এর সাথে। তাহলে চলুন, গ কত আছে, 5/11। এবার আমরা আবার চলুন খেলা শুরু করি। আর আর গুণ 5 নং 45, একই সাথে 4 11 44। এই দুটোর মাঝে বিজয়ী হচ্ছে 5/11। তার মানে আমাদের উত্তর হচ্ছে ঘ। আমি কেন প্রতিবার বড় সংখ্যাটি নিলাম, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাইট? এই কারণে বড় সংখ্যাটা নিলাম, এই যে মানে খেলাটা, এই খেলায় প্রশ্নে যা চাইছে সেই শুধু জয়ী হবে। অর্থাৎ প্রশ্নে চেয়েছি কোনটি বৃহত্তম, সো ক্রস চেকে যে বড় হবে সেই জিতবে, আরেকজন ঠকে যাবে। তো এই কারণে আমি প্রতিবার যে যে বড় ছিল এই দুজনের মাঝে তাকে উইনার ঘোষণা করছি, এই দুজনের মাঝে যে বড় ছিল তাকে উইনার ঘোষণা করছি, এই দুজনের মাঝে যে বড় ছিল তাকে উইনার ঘোষণা করছি। এভাবেই এই গেমসটা খেলতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আমার প্রশ্নে ক্ষুদ্রতম কথাটা বলা থাকতো, তাহলে আমরা গেমসটা ওভাবেই খেলতাম। কথাটা ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন প্লিজ একটু ডান লিখবেন, দয়া করে একটু ডান লিখবেন।
এবার আমরা দশমিক ভগ্নাংশের আরো একটি গণিত দেখব। এই গণিতটা বেশ চমৎকার, এই টাইপের গণিত প্রাইমারিতে প্রচুর আসে। দেখেন, এই টাইপের গণিত সমাধানের একটা সহজ ট্রিক্স আছে। সহজ ট্রিক্স হচ্ছে, আগে দশমিকের কথা হিসাব করবেন না। এখানে মনে হয় দশমিকটা একটু ঝামেলা আছে, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখে নিচ্ছি বলে ঠিক করে নিচ্ছি। এটা 0 কম, এখানে দশমিকটা এখানে পড়বে। ওকে, কোনো প্রবলেম নেই। এবার আসেন আমরা প্রথমত, ওকে, দেখুন, এই টাইপের অঙ্কের প্রথম কাজ হচ্ছে, যেমন এখানে 0.1 আছে, আগে শেষের সংখ্যাগুলি গুণ করে নেবেন। তাহলে গুণ করলে 3 × 3 = 3×4 = 12। আপনি এখানে 12 বসান। একই ভাবে এরপর আপনার কাজ হচ্ছে, দেখবেন দশমিকের পর মোট কয়টা ঘর আছে। এখানে একটা ঘর, এখানে দশমিকের পর দুটো ঘর, এখানে দশমিকের পর আমার কয়টা, তিনটা ঘর, অর্থাৎ মোট 6টি ঘর রয়েছে আমার দশমিকের পর। মনে রাখবেন যে যে কয়টা সংখ্যাকে গুণ করবেন তাদের মাঝে টোটাল যে কয়টা দশমিকের পর ঘর থাকবে, এভাবে হিসাব হিসাব করবেন। একটা আছে, দুইটা আছে, তিনটা, টোটাল 6টা আছে। তার মানে রেজাল্টে যে রেজাল্টটা আসবে, অবশ্যই ওই রেজাল্টে দশমিকের পর আমার 6টা ঘর থাকতে হবে। কিন্তু আমার তো রেজাল্ট আছে মাত্র 12। তাহলে দশমিকের পর যদি আমি 6টা ঘর রাখতে চাই, আরো 4টা ঘর আমার ফাঁকা আছে। তো এই 4টা ঘর ফাঁকা জায়গাগুলো আপনি শূন্য দিয়ে কি করবেন, ভরাট করে নেবেন, কারণ এখানে তো আর কোনো সংখ্যা নেই। ব্যাস, আপনার কাজ শেষ। এবার আপনি ঠিক একই কাজ করবেন, এটা এটা গুণ করে, এটা এটা গুণ করলে কত, 6 × 6। এখানে তাহলে আছে কয়টা ঘর, দুইটা, এখানে কয়টা, দুইটা। তাহলে টোটাল ঘর হচ্ছে আমার 4টা। এবার আমার এখানে ঘর রয়ে গেছে মাত্র একটা। 4টা ঘর যদি আমি ঠিক রাখতে চাই, বাকি 3টা ঘর আমার লাগবে। তার মানে এখানে আছে একটা, বাকি 3টা ঘর কিন্তু আমার ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলো ফাঁকা সংখ্যা দিয়ে কি করবেন, ভরাট করে দেবেন, অর্থাৎ শূন্য দিয়ে ভরাট করে দেবেন। আপনার কাছে আপাতত এইটুকুই। এবার আরেকটা পলিসিতে যাবেন। এবার আপনার পলিসিটি খুবই সাধারণ এবং সুন্দর। দেখেন, এই এদের ভিতর দেখবেন সবচেয়ে বেশি সংখ্যক দশমিকের পর ঘর কোনটা আছে, সেটা হচ্ছে উপরেরটা। আপনি ভগ্নাংশের একটা ট্রিক্স ব্যবহার করবেন, তাহলেই হবে। ট্রিক্সটা কি, ধরেন আমার 2/5। ভগ্নাংশের একটা কথা আছে যে উভয় পক্ষকে সেম সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে যদি আমি 4 দিয়ে গুণ করি, এখানে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে উপরে আসবে 8, নিচে আসবে 20। এতে করে এই ভগ্নাংশ যেটা 2/5 ছিল, এটার ভিতর মানের কোনো পরিবর্তন হয় না। এই সূত্র বেসিকটা আমরা এখানে ব্যবহার করব কিভাবে, একটু পরে দেখবেন। প্রথমত আমাদের টার্গেটটা হচ্ছে দশমিকের পর 4টি বেশি নাকি 6টি, নিশ্চিতভাবে 6টি। তার মানে উপরেরটা দশমিক দূর করার চেষ্টা করব। এটা কিভাবে করব, প্রথমত এই দশমিকের ক্ষেত্রে আপনি একটা 1 নেবেন। 1 নেওয়ার পর যত শূন্য দিবেন, এই দশমিকটা তত দ্রুত ডানে যেতে থাকবে। যেমন আমার মোটামুটি ভাবে এখানে দশমিকটা 6টা ঘর মুক্ত করতে হবে। 6টা ঘর মুক্ত করতে হলে আগে আমরা একটা লাঠি নেব। এই লাঠিটা হচ্ছে কে, 1। এরপর এই লাঠি দিয়ে কি করব, ওই গুটি খেলার মতো করে আমরা দশমিকটা ডানে নেব। এটা কিভাবে আসবে, ধরেন একটা শূন্য দিয়ে টুকা দেবেন, দশমিকটা 1 ঘর ডানে আসবে। এইভাবে আমার 6টা ঘর নিতে হবে। তাহলে স্বাভাবিকভাবে আমি 6টা শূন্য দিয়ে 6টা টুকা দিব, দশমিক একদম এই জায়গায় চলে আসবে। এই জায়গায় চলে আসলে তো আর আমার এই সংখ্যাটা দশমিকে থাকলো না, দশমিক মুক্ত হলো। এবার আমরা এই প্যাটার্নটা ব্যবহার করব। যেহেতু লবকে আমরা এই সংখ্যা দ্বারা গুণ করছি, তাহলে হরকেও সেম সংখ্যা দ্বারা গুণ করব। এই ক্ষেত্রে যা ঘটবে একদম হুবহু, কোনো চিন্তা করবেন না, যা আছে সেটাতেই গুণ করেন। এটা কেন করলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ আছে, একটু খেয়াল করেন। আপনি যখন বর্তার দশমিক তুলতেছেন, তখন আলটিমেট ওটা নিয়ে আর টেনশন করতে হচ্ছে না, সরাসরি ওটা মূল সংখ্যাটা হবে,
তাই কিনা? কারণ দশমিক এর পরে চলে গেছে। এরপর আপনি দেখেন, আপনি তো এখানে একটা এক নিয়েছেন, তাহলে ওই একটা যদি আপনি লাঠি হিসেবে চিন্তা করেন, এটা আসলে গাণিতিক কোনো ভাষা না, আমি আপনাকে আমার মতো করে বোঝাচ্ছি। এটাকে যদি লাঠি দিয়ে একটা ধাক্কা দেন, তাহলে আমার তো শূন্য আছে 6টা, আমি 6বার ধাক্কা দিতে পারবো। কিন্তু এখানে ঘর হচ্ছে কয়টা? 4টা। তাহলে আপাতত 4টা শূন্য দিয়ে 4টা ধাক্কা দিই, তাহলে 6 আসলো। কিন্তু আরো যে দুটো শূন্য থাকলো, ওকে আপনি কি করবেন? ওটা সরাসরি তার ডানে বসিয়ে দেবেন। তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট। এবার আমি যে কাজটা করব, একে কাটাকাটি করব। কাটাকাটি কিভাবে করব? 5 × 12 আমার 60, তার মানে নিচে 50, উপরে কত? 1। এই যে 1 এবং 50, একেও আমি আবার একটু চেঞ্জ করব। এইভাবে যদি আমি 1কে ভাগ করি, কঠিন হবে। তার চেয়ে আমি উভয় পক্ষকে 2 গুণ করব। কেন? তাহলে এটা 100 হবে, এটা কত হবে? খেয়াল করে দেখেন, 2 যদি গুণ করি, তাহলে উপরে হবে 1, আর সরি, উপরে হচ্ছে আমার কত? 2, আর নিচে হচ্ছে 100। এই কাজটা কেন করলাম? ওই যে আমার তো টার্গেট বারবার 10-এ মানে 10 গুণোত্তর সংখ্যা নিয়ে আসা। এতে করে কি হবে? আবার দেখেন ওই লাঠির খেলাটা চলে আসলো। লাঠির খেলার সাইডে আসুক আর নিচে আসুক, দুটোই মজার। কথা বুঝতে পারছেন? এবার কি? এবার উল্টো বাড়িয়ে দিবেন। উল্টো বাড়িয়ে দিবেন, যে এখান থেকে আবার উল্টো কাজটা করবেন। আগে বাইরে ডানে নিছেন, এবার ভাগ করে বামে নেবেন। তাহলে কিভাবে নেবেন? এবার এই লাঠিটা আপনি ফেরত দিবেন। নিছিলেন কিসের বিনিময়ে? একটা দশমিকের বিনিময়ে। এবার একটা দশমিক দিয়ে লাঠিটা ফেরত দিবেন। তাহলে লাঠি যখন ফেরত দিচ্ছেন, গুটি তখন আগের জায়গায় চলে আসবে। দুটো শূন্যের জন্য 2 ঘর বামে দশমিক তখন চলে আসবে। তখন তাহলে এখানে 2, আরেকটা শূন্য। ব্যাস, আমার উত্তর হয়ে গেল। প্লিজ বুঝতে পেরেছেন কিনা? এটা আমার ভাষায় যা বোঝাচ্ছি, যেহেতু আমি বেসিক ক্লাস নিচ্ছি না, প্রশ্ন সমাধান ক্লাস নিচ্ছে। তাহলে আমরা এখানে যে কাজটা করব, এটা আরেকটা জিনিস আমি বলি, খুব সবচেয়ে মজার চিন্তাটা কি জানেন? আপনি যদি এই লাঠিটাকে মানে এমন এটার সাথে যদি একটা স্প্রিং লাগিয়ে নেন, যে একটা শূন্যের জন্য একটা চাপ দেবেন, তাহলে মানে কি 0.1 ঘর পড়ে যাবে। আরেকটা শূন্যের জন্য আরেকটা চাপ দেবেন, আরেক ঘর পড়ে যাবে। আবার যদি যখন আপনি লাঠিটা তুলে ফেলবেন, স্প্রিং সেই আগের মতো আবার ব্যাক করবে। কত ঘর পর্যন্ত বের করবে? যতগুলো শূন্য থাকবে। কথাটা ক্লিয়ার? তাহলে দেখেন, আমি আবার একটু রিপিট করতেছি। এই হচ্ছে আমাদের লাঠি, এটা কার বিনিময়ে নিলাম? দশমিকের বিনিময়ে নিলাম। এবার আমি একটা চাপ দিব, একটা শূন্য লাগবে, একটা শূন্য একটা চাপ দেবো, এখানে আসবে। এইভাবে 6টা ঘর নিতে 6টা শূন্য দিয়ে চাপ দিলাম, তার মানে 6 ঘর ডানে গেল। ঠিক এখানে কি কাজটা করলাম? আমি লাঠিটা তুলে আনবো, তার মানে লাঠিটা ছেড়ে দেবো, তাহলে স্প্রিং কে আবার পিছনের দিকে আসবো। এখন পিছনে কত দূর পর্যন্ত আসবে? এখানে 2 পর্যন্ত আসবে। শূন্য 2টা আছে মানে 2 ঘর পর্যন্ত আসবে। ব্যাস, উত্তর হয়ে গেল। জাস্ট স্বাভাবিক ভাষায় চিন্তা করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওকে, মার্শাল্লাহ। এবার একটু আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়েছে কিনা। ওকে, মার্শাল্লাহ, আমি সবগুলো কমেন্টই দেখার চেষ্টা করতেছি, আপনারা আপনাদের মতো রেসপন্স করবেন। মনে রাখবেন, গণিত একদম আপনাকে আপনার ভাষায় বুঝতে হবে। গাণিতিক বই ওটা আপনার জন্যই লেখা। কথা বুঝতে পারছেন? ওটা কিন্তু উর্দু, ইংলিশ বা অন্য কোনো ভাষায় লেখা না, আপনার ভাষায় যেহেতু লেখা, না বুঝতে পারাটা হচ্ছে আমাদেরকে এক ধরনের ব্যর্থতা। কথাটা ক্লিয়ার? ওকে, মার্শাল্লাহ। এবার আমরা আরেকটি অঙ্ক করব। এই অঙ্কটা আমি দুটো শর্টকাট দেই। আজকে বেসিক শর্টকাটটা দেব না, কারণ 20টা অঙ্ক সমাধান করব, যারা বিগত সময়ে এই ধারাবাহিকটা দেখেছেন তারা পেয়েছেন। যেহেতু পেয়েছেন, সো বারবার একই জিনিস আলোচনা করাটা সময় নষ্ট। তাহলে আমরা কোন শর্টকাটটা দেব? যেটা বেসিক ছাড়া শর্টকাট। বেসিক ছাড়া শর্টকাট কোনটা আমি আপনাকে একটু বলছি। যদি কখনো এই ধরনের একটা মিশ্রণ দেওয়া থাকে, এই মিশ্রণের ভিতর যদি ধরেন যে অনুপাতটা থাকবে যে দুটো জিনিসের, ওই অনুপাতটা দেখেন একবার আছে 7.3, আবার যদি কোনো একটা কিছু মিশানোর কথা বলে অনুপাতটা যদি তার ব্যস্তানুপাত হয়, মানে এটা এখানে আসে এটা এখানে আসে, এই টাইপের অঙ্ক যদি আপনি কখনো পান, তাহলে প্রথম কাজটা হচ্ছে, আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে, আপনি এই দুটোর মাঝে বিয়োগ করবেন। তাহলে আমি যদি এই দুটোর মাঝে বিয়োগ করি, তাহলে কত আসে? 4। ক্লিয়ার? 4। এবার এই যে সূটো যেটা আছে পরের অনুপাতে, এই 4কে ওই সূটোটা দিয়ে কি করবেন? আপনি ভাগ করবেন। তাহলে ভাগ যদি করেন, তাহলে আপনার এখানে দাঁড়াচ্ছে কত?
এখানে আছে কত আপনার 30, ওটা দ্বারা গুণ করবেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। তাহলে 3×10 30, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 40, অর্থাৎ 40 গ্যালন। এভাবে চাইলেও আপনি বেসিক ছাড়া সরাসরি শর্টকাট দিয়ে অঙ্কটা করতে পারেন, কারণ শর্টকাটটা খুব একটা জটিল লেভেলের না। আর যদি বেসিক থেকে করেন আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। ক্লিয়ার? ওকে। এবার আমরা এই প্রশ্নটা দেখব। এই প্রশ্নটা বেশ একটু অন্যরকম মনে হচ্ছে না? প্রশ্নটা দেখতে একটু অন্যরকম মনে হচ্ছে। কিরকম? দেখেন, 550 গ্রামের একটা কেক আপনি বানাবেন, এর ভিতর চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা দেবেন। খেয়াল করেন, চিনি যা থাকবে তার দ্বিগুণ পরিমাণ ময়দা, এবং কিশমিশে 1.5 গুণ পরিমাণ চিনি লাগবে। ময়দা কতটুকু লাগবে? তাহলে অঙ্কটা কোথা থেকে শুরু করবেন, কিভাবে করবেন, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যদি অঙ্কটা দিকে ভালো করে তাকাই, তাহলে আমরা এখানে কে কার বিপরীতে ধরছে সেটা আগে বের করতে হবে। দেখেন, লাস্টের বক্সটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? এখানে দেখেন চিনি কথাটা আছে, চিনির পরিমাণটা বলা আছে। আপনি বলতে পারেন কই বলা আছে? আছে, তুলনামূলক ভাবে বলা আছে। কিভাবে? দেখেন, কিশমিশের 1.5 গুণ হচ্ছে চিনি। আর এই ভগ্নাংশটা সব সময় এই টাইপের অঙ্কে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল মেকার। কিভাবে? এটাকে যদি আপনি ভাঙান, 3 কে 3 1, 2 কে 2 1 3, এই যে খেয়াল করে দেখেন, তার মানে এখানে দেখবেন ভগ্নাংশের আগে ঠিক যার সাথে এর থাকে, যার থেকে এর থাকে সে হয় হর, সে হয় কি হর। তাহলে এই যে দুটো জিনিসের মাঝে এই ভগ্নাংশটা তুলনা করা হচ্ছে, মনে রাখবেন এর আছে এর সাথে না এর সাথে, কিশমিশের সাথে। তাহলে এখানে কিশমিশ হবে মূলত, ভালো করে খেয়াল করেন, এই হরটা, তার মানে এটাকে 2ও ধরতে পারেন, 2x-ও ধরতে পারেন। তাহলে এই চিনিটা হবে এই উপরের লবটা। কথাটা ক্লিয়ার? এটা কেন করলাম? কারণ আছে, 3x। এবার বলছে যে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা, তাহলে আমরা ময়দাটাও এখানে পেয়ে যাচ্ছি। ময়দাটা তাহলে আমার চিনির দ্বিগুণ কত হচ্ছে? চিনির দ্বিগুণ আমার মূলত 6x হচ্ছে। তাহলে দেখেন, আপনি যদি ধরতে জানা শেখেন, তাহলে কিন্তু আপনার জন্য অঙ্কটা কোনো কঠিন না। এবার বলছে 550 গ্রাম আছে এই তিনটা মেলে। ওকে, এর ভিতর ময়দা কতটুকু, তার মানে এক্স এর মানটা যদি বের করতে পারেন তাহলে ময়দাটা বের করতে পারবে। তাহলে এক্স এর মান বের করবেন কিভাবে? এই তিনটা যোগ করবেন, যোগ করলে এটা কত আসবে? 3 2 5 6 কত? 11, তাই কিনা? তাহলে এই যে 11x, এটা সমান সমান হচ্ছে 550, কারণ টোটাল হচ্ছে 11x আর বাস্তবে পরিমাণ দিচ্ছে মোট কত? 550। তাহলে সুতরাং আমি এক্স এর মান যদি বের করি, 11 দিয়ে এখানে কাটলে কত? 5 বার। তাহলে আমার আস্তে আস্তে কত? 55। এবার দেখেন, ময়দাটা যদি আমরা বের করতে চাই, তাহলে ময়দাটা আসলে আস্তে আস্তে কত বলেন তো? ময়দা আস্তে আস্তে 6, আর কত? এক্স এর মান 50। তাহলে আমাদের আস্তে আস্তে 5 6 30। তাহলে উত্তর হচ্ছে কত? 300 গ্রাম। অঙ্কটা দেখতে জটিল মনে হয়েছিল, কিন্তু আলটিমেট কিন্তু অঙ্কটা খুবই সহজ। আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ একটু কমেন্টে জানাবেন যে এইটুকু ক্লিয়ার কিনা, প্লিজ। সবাই একটু দ্রুত কমেন্টে জানাবেন যে এইটুকু ক্লিয়ার কিনা। ওকে, এবার আমরা সামনে আগাবো। এবার কি বলছে? এবার বেশ আজকে বেশ চমৎকার কিছু অঙ্ক আছে। এই চমৎকার অঙ্কগুলো সত্যি চমৎকার, কথা বুঝতে পারছেন? আমি এই মুহূর্তে যে অঙ্কটা সমাধান করব, এটা লাভ ক্ষতির একদম ব্যতিক্রম একটা অঙ্ক। মানে আপনি প্রচুর অঙ্ক সিমিলার টাইপে একসাথে অনেক পাবেন, কিন্তু এই অঙ্কটা একদম ব্যতিক্রম। এটা এই নিয়মটা দেখা যাচ্ছে যে অনেক বেশি আসছে এমনও না, তারপরেও অনেকবার আসছে। কথা বুঝতে পারছেন? যেমন এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, ক একটি জিনিস ক্ষয়ের কাছে 25% লাভে বিক্রি করে। খ জিনিসটি গয়ের কাছে, মানে খ আবার জিনিসটা গয়ের কাছে ক্ষয়ের ক্রয় মূল্যে বিক্রি করে, তাহলে ক্ষয়ের শতকরা কত ক্ষতি হলো? এই টাইপের অঙ্ক আপনার যদি চর্চা না থাকে, হুটহাট করে প্রশ্নটা পড়লে একটু খটকা লাগবে। কিন্তু দেখেন, আমি পুরো ব্যাপারটা দেখাচ্ছি। ধরেন, ক একটা জিনিসকে
প্রথমত ক্ষয়ের নিকট বিক্রি করে, খ জিনিসটা আবার ভয়ের নিকট বিক্রি করে। তো এখানে কাহিনীটাকে, কাহিনীটা এটাই যে ক ক্ষয়ের নিকট জিনিসটাতে 25% লাভে বিক্রি করে। তার মানে জিনিসটা যদি আমার 100 টাকা হয়, ক্ষয়ের নিকট সেটা গিয়ে বিক্রি করছে 125 টাকা। খেয়াল করে এরপর বলছে খ আবার এই জিনিসটা গয়ের নিকট বিক্রি করছে, কিন্তু করছে কি দেখেন স্পষ্ট, ক যে টাকায় কিনছিল, এই যে কয়ের মূল্য কত ছিল 100, তাহলে ক এই 100 টাকায় কিনছিল, পরে 125 টাকায় বিক্রি করছিল, কিন্তু খ বিক্রি করতে গিয়ে 100 টাকায় বিক্রি করলো। ক যে টাকায় কিনছিল খ বিক্রি করছে সেটা। তার মানে এই যে 125 টাকার জিনিসটা আপনি বিক্রি করলেন কত 100 টাকায়, তাহলে কি আপনার লস হলো না? এই লসটাই বলছে ক্ষয়ের লসটা শতকরায় কত। তাহলে প্রথমত আগে ক্ষতিটা দেখে, তাই না? ক্ষতিটা কত দেখেন, 125 টাকা দিয়ে সে কিনছিল, 100 টাকায় বিক্রি করছে, 25 টাকা তার ক্ষতি। এখন এটা শতকরা ক্ষতি বের করাটা খুবই সহজ কাজ। শতকরা ক্ষতি হচ্ছে তার ক্রয় মূল্য কত ক্ষয়ের 125, তাহলে 125 টাকায় মূলত ক্ষতি হচ্ছে কত 25 টাকা, তাহলে শতকরায় কত? কথাটা ক্লিয়ার? তাহলে এটা দিয়ে কাটলে এটা 5, এটা দিয়ে কাটলে এটা 20, তার মানে হচ্ছে 20%। এটাই হচ্ছে শতকরা ক্ষতি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে 20%। ক্লিয়ার? প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত, হারি আপ। মাশাআল্লাহ। জাস্ট 30 সেকেন্ড আমি বলছি, সেটা হচ্ছে 0 থেকে জব বেসিক ম্যাথের আমার যে ক্লাসটা, এটা 23 অক্টোবর শুরু হচ্ছে। আপনারা এতদিন একটা সুখবর দেখছেন যে আমি বইটা, যারা বইটা অর্ডার করছে তাদেরকে এই 6 মাসের কোর্সটা ফ্রি দিচ্ছি। এই অফারটা আমাদের এই সপ্তাহে বন্ধ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ এই অফারটা এই বছরের সেরা অফার ছিল। তো এই ধরনের অফার সারা বছর তো আর চালানোর সুযোগ নেই, কারণ আমার বইটার দামই হচ্ছে যেখানে 550 টাকা, আর সেখানে কোর্সের দাম হচ্ছে 520 টাকা। তো এই দামে কোর্স অ্যাভেলেবল স্টুডেন্টরা ভর্তি হয়, সেখানে আবার আমি বইটা ফ্রি দিচ্ছি। তার মানে ব্যক্তিগতভাবে এত বড় একটা অফার দীর্ঘদিন কন্টিনিউ করার সুযোগ নেই। সো আমরা এই সপ্তাহ পর্যন্ত আমাদের এই অফারটা চলমান থাকতেছে। যাদের দরকার খুব দ্রুত ভর্তি হয়ে নেবেন, আর যারা সরাসরি কোর্সে ভর্তি হবেন তাদের 1040 টাকার জায়গায় 520 টাকা পে করলেই হবে। আর যারা 550 টাকায় বইটা অর্ডার করবেন এবং 60 টাকা কুরিয়ার চার্জ, তারা এই বইটা অর্ডার করলে এই কোর্সটা একদম সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। তবে এই সুযোগটা শেষ হওয়ার পর যথারীতি আমরা 0 থেকে জব বেসিক ম্যাথের একদম পূর্বের নিয়মে আবার ভর্তি করব, সেখানে কোনো বই ফ্রি থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা ঠিক পরের প্রশ্নটাতে যাচ্ছি। এখানে জ্যামিতির প্রশ্নটি বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 10 মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল জানতে চেয়েছে। সমবাহু ত্রিভুজ তো আপনারা চেনেন, যে যে ত্রিভুজের কে সবকটা বাহুই সমান, সবকটা বাহু সমান, সেটাই হচ্ছে মূলত আমার কে সমবাহু ত্রিভুজ। এটাই এ হলে এটাও এ, এটাও এ। এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে মূলত এটা। কথাটা ক্লিয়ার? অর্থাৎ √3/4, এই বাহুকে স্কোয়ার করলে যেটা আসবে সেটা। তাহলে এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে আলটিমেট এর মান 10। তাহলে √3/4 এর সাথে 10 স্কোয়ার মানে কি দুটো 10, রাইট? বা সরাসরি 100 লিখতে পারেন। যাই হোক 100, এটাকে এটা দিয়ে কাটলে 25, তার মানে 25√3 হচ্ছে আমাদের উত্তর। এটা কোনোভাবে হয়তো এখানে মিসিং হয়ে গেছে, এটা আমাদের 25√3 হবে। ওকে, আমি এটা কারেকশন করে লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু পরের ম্যাথে চলে যাচ্ছি। যে এই মুহূর্তে আমাদের এই সপ্তাহ পর্যন্ত অফারটা আছে, এই সপ্তাহের আবার পুরো সপ্তাহ আছে, ব্যাপারটা এমন নিশ্চিত না। তবে আজকে ভর্তি হন, কালকে ভর্তি হন, আপনারা বইটা ফ্রি পাচ্ছেন। ঠিক আছে? ওকে। বইটা ফ্রি বলতে উল্টো না, বইটা অর্ডার করলে কোর্সটা ফ্রি পাচ্ছেন। ওকে, দেখেন
উনিশ 9 নম্বর অঙ্কটা এখানে কি বলছে? 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গমিটার, সমান্তরাল বাহু। আমার মনে হয় আগে ট্রাপিজিয়ামটার চেহারা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ সরাসরি প্র্যাকটিক্যাল বুঝলে লাভ আছে। দেখেন এই যে এই পুরোটার ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে কত? 40 পুরোটার। এরপর বলছে সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী দূরত্ব, মানে এই যে সমান্তরাল বাহুর যে এখান থেকে এটার দূরত্ব, অর্থাৎ এই দুটো যে কাছাকাছি আছে, কথা বুঝতে পারছেন? এটার দূরত্বটার কথা বলা হচ্ছে। এই যে এই দুটো বাহুর দূরত্ব, এখন এই দুটো বাহুর দূরত্ব তারা বলছে মূলত লম্ব দূরত্ব, মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে 8 মিটার। ঠিক আছে। এরপর বলছে একটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার। ধরেন এখানে সমান্তরাল বাহু হচ্ছে এই দুটো এটা যদি এ হয় এটা বি, তাহলে আমি ধরে নিলাম এর মানটা হচ্ছে কত? 8 মিটার, সরি 6 মিটার। কত? 6 মিটার। তাহলে অপর বাহুর দৈর্ঘ্যটা কত? আমি ধরে নিলাম বি এর মানটা কত। তাহলে এই অঙ্কটা কিভাবে করবেন? এই অঙ্কটা করার সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে, আপনি যদি এই যে দুটো বাহু আছে, এই দুটো বাহু বলতে কি যোগ করেন, যোগ করে যদি এটাকে গড় করেন, কি করেন? গড় করেন, তাহলে এই দুটো বাহু সমান হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এরপর তখন ওটা হয়ে যাবে কি, ধরেন একটা বাহু, আরেকটা বাহু হয়ে যাবে এখানে এই লম্বটা। এটা কি, ধরেন এটাকে যদি এইচ দিয়ে প্রকাশ করেন তাহলে এটা। এই হচ্ছে আমাদের মূলত ক্ষেত্রফল, ওই দিন শেষে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর কি। এরপর এখানে ক্ষেত্রফলটা দেওয়া হচ্ছে 40। তাহলে দেখেন তো, আমরা যদি এখানে মানগুলো বসাই, এখানে হাফ আছে, এখানে এর মানটা আমি ধরে নিচ্ছি 6। ঠিক আছে, 6। এরপর আমার আছে বি, উচ্চতা হচ্ছে 8। তাহলে আমার কত? 40। তাহলে 8টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। আগে এটা এই হাফটা 2 ওই পাশে গিয়ে গুণ হবে, তাই না? তাহলে 6 + b হবে, দেখেন এখানে হাফ কি 2 দ্বারা ভাগ আছে না, তাহলে ও পাশে গিয়ে কি হবে? 40-এর সাথে গুণ হবে, বা এই ভগ্নাংশটা উল্টে যাবে। এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হবে। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে 5-40। তাহলে এখানে আছে 5×2 = 10। তবে আমাদের মান বের করতে হবে কার? বি এর। তাহলে সুতরাং বি সমান 10 থেকে যদি আমি 6 বাদ দেই, তাহলে আমার উত্তর কত আসতেছে? 4। 10 থেকে 6 চলে গেলে উত্তর আসতেছে কত? 4। আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? একটু দ্রুত আমাকে কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ হেল্প মি। ওকে, ক্লিয়ার স্যার, তাই না? ওকে, মাশাআল্লাহ। খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। আপনাদের জন্য আমি একটা সুখবর দিতে চাচ্ছি। সুখবরটা হচ্ছে, দেখেন তো আপনারা আগ্রহী কিনা, অলরেডি আমি গ্রুপে পোস্ট করেছি যে পুরো আগামী 5 থেকে 6 দিন সময় আছে। হ্যাঁ, এই 6 দিন সময় আমি খাদ্য অধিদপ্তরের যে গণিত ভিডিওগুলো, যেহেতু 25 তারিখে সম্ভবত পরীক্ষা, তো এই খাদ্য অধিদপ্তরের ভিডিওগুলো রেকর্ড পরিবর্তে আমি যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ব্যাপী ফ্রি ক্লাস নিয়ে যদি গণিতটা শেষ করে দেই, আপনারা করবেন কি বলেন? মানে পুরো 6 দিন 2 ঘন্টা লাগুক, প্রতিদিন 3 ঘন্টা লাগুক, একটানা ক্লাস চলবে, এরকম কি সাহস আছে বলেন? তাহলে পুরো যে খাদ্য অধিদপ্তরের যত পরীক্ষা হয়েছে, প্রায় 22টার মতো পরীক্ষা, সবগুলো প্রশ্ন আমরা সমাধান করে ফেলতে পারবো, এবং সেটা অধ্যায় ভিত্তিক। পারবেন? কে কে পারবেন? ওকে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে, মাশাআল্লাহ। এবার আসুন তাহলে আমরা একটু পরের এই অঙ্কটা দেখি। 10 নম্বর অঙ্কটা খুবই সহজ। দেখেন এটা একটা সমীকরণের অঙ্ক। এখানে 7x48। আমরা জাস্ট মানটা বের করব। এটা এ পাশে গেলে এটা এ পাশে গেলে যোগ হবে, এটা এ পাশে গেলে কি বিয়োগ হবে। এ পাশে গেলে এটা 7x থেকে x গেলে থাকবে কত? 6x। এটা এ পাশে আসলে আমাদের কি হবে? এটা যোগ হবে, তাই না?
যোগ এখান থেকে বিয়োগ করলে আসবে কত, 42। তাহলে এই পাশে হচ্ছে 42, তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের কত, 7। ক্লিয়ার? খুবই ছোট একটা অঙ্ক। এবার আসেন, আমাদের এই অঙ্কটা খুবই চমৎকার একটা অঙ্ক। আপনি দেখেন, এই অঙ্কের সিক্রেটটা হচ্ছে কাকে ভিত্তি করে অঙ্কের সমাধানটা আগাবেন। অনেকে এই জায়গাটাই ধরতে পারে না, মানে গুলিয়ে ফেলেন। ফলে এই টাইপের বয়সের অঙ্কে দেখা যাচ্ছে সে একদম মানে আটকা পড়ে যায়। এখন দেখেন, এই অঙ্কটিতে বলা হচ্ছে যে নাবিল থেকে আর্য 9 বছরের বড়। কার থেকে? নাবিল থেকে। ভালো করে খেয়াল করেন, কে? আর্য। এই 9 বছরের কে? বড়। আলী থেকে 5 বছরের ছোট। কার কথা বলছে? এই নাবিল আবার আলী থেকে 5 বছরের ছোট। তার মানে এই যে আরজু এবং আলী, এই দুজনের বয়সের সাথে সম্পৃক্ত কে? নাভিল। তাহলে দেখেন তো, নাভিলের সাথে ছোট কে? আলী। তাহলে আমি আলীকে যদি নাভিলের বামে লিখি, ধরেন এ হচ্ছে নাভিল, এ হচ্ছে কি নাভিল, বামে ও ছোট। আর এই পাশে আরজু, এ হচ্ছে কি বড়। এখন আমি নাবিলকে যদি এক্স ধরি, তাহলে এ আলটিমেট কি কত বছরের ছোট? 5 বছরের ছোট। তার মানে কি x-5 হবে। তাহলে আরজু কত? আরজু 9 বছরের বড়। তাহলে x+9 হবে। এখন এরা বলছে যে এই তিনজনেরই বয়স যদি আমরা যোগ করি, কথা বুঝতে পারছেন, তাহলে রেজাল্ট হবে 52। এটা বলছে। তো তিনজনের যোগ করা মানে কি? এখানে x-5 প্লাস x প্লাস x প্লাস 9, 5। তাহলে আমার এক্স একটা দুইটা তিনটা, এখানে 3x হচ্ছে। তাহলে খেয়াল করেন, এখানে কি হচ্ছে, +4 হচ্ছে। তাহলে এখানে 52। তাহলে 4 ও পাশে গেলে কি হবে, 48 হবে। তাহলে 3x সমান কত? 48। তাহলে 48 যদি হয়, ভালো করে খেয়াল করেন, 48কে 3 দিয়ে যদি ভাগ করেন, তাহলে 16 হচ্ছে। কিন্তু আমাদের চাইছে কার বয়স? এই যে আলীর বয়স চাইছে। তাহলে আলীর বয়স, এখানে এক্স পাইছি 16, আলী মাইনাস হচ্ছে 5। তাহলে আলীর বয়স গিয়ে হচ্ছে আমার কত, 11। এই হচ্ছে মূলত আমাদের উত্তর। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? ওকে। ক্লাস কয়টায় হবে এটা আপনারা মতামত দিতে পারেন। আর আমি কালকে থেকেই শুরু করব, কালকে থেকে শুরু করব। এবং ক্লাস টাইমটা নিয়ে আমি কনফিউজড, এটা হয়তো রাতের ভিতর আমি জানাবো। তবে রাতে হওয়ার সম্ভাবনাটা কম। আমি যতটুকু বুঝতেছি যে একদম রাতে হওয়ার সম্ভাবনাটা কম। সেক্ষেত্রে আপনারা আমাকে মতামত জানাতে পারেন। এরকম সময় হতে পারে, কিন্তু 3টা থেকে সময় কম আবার, তাই না? আবার সকাল 11টা থেকে হতে পারে। 11টা আমার কাছে বেস্ট মনে হয়, তবে 11টায় আবার সবাই উপস্থিত থাকেন না। এটাও আবার একটা ফ্যাক্ট। ওকে। দেখুন, এরপর আমরা 12 নম্বর অঙ্কটা দেখব। এই অঙ্কটা অসংখ্য বার করছে, এটা আপনারা জানেন যে ভ্যালু কত আছে, 4। তাহলে 4কে ঘন করব। এখানে আছে মাইনাস, বাহিরে হবে প্লাস। তারপর 3 সাথে আবার ভ্যালুটা গুণ হবে, রাইট? ওকে। তাহলে এখানে হচ্ছে 64, আর হচ্ছে 3×4 = 12। তাহলে এটা হচ্ছে 6, 76। তাহলে আমাদের উত্তর কত? 76। খুবই সিম্পল। এটা অনেকবার করেছি, এই কারণে আর আমি পুনরায় রিপিট করলাম না। এবার আসেন আমাদের এর উৎপাদকটা দেখেন। তো উৎপাদকের মেইন সিক্রেটটা হচ্ছে এই যে যেখানে কোনো সহগ থাকে না এরকম সংখ্যাটার ক্ষেত্রে, এই লাস্টেটার আগে চেহারাটা কি, মাইনাস। তাহলে আমাদের এই মিডল ফ্যাক্টরটা এমন ভাবে করতে হবে যাতে ওই দুটোর বিয়োগফল -5 হয়। তার আগে আমরা মিডল ফ্যাক্টর কত ধরে করব, এই দুপাশটা গুণ করতে হবে, 14। তাহলে 14 এটা এমন ভাবে ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করে 5x হয়, আবার গুণ করলে যাতে 5 কত হয়, 14 হয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন, এটা যদি আমি 7x+2x এইভাবে ভাঙাই তাহলে ঠিক আছে। যোগ ফলে হচ্ছে -5x, গুণ ফলে ঠিকই আসতেছে। তাহলে আমরা লাইন যদি দেখি, 2x² -7x+2x-7। তাহলে আমি যদি x কমন নেই, 2x-7 + 1x-7।
তাহলে 2x - 7, এবার x+1, 2x - 7, x+1, এই হচ্ছে মূলত আমাদের উত্তর। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? ওকে। এখন শুধু একটু সতর্কতা জারি করা, কারণ অনেকে আবার ভাববেন যে কখন অফার আসলো চলে গেল, আমরা জানি না। আসলে এটা একটা দারুণ অফার ছিল এই বছরের জন্য, সেটা আমি আগেও বলেছি, আবারও আমার পোস্টে বলেছি। যা শুধু একটু মাথায় রাখেন, এই অফারটা এই সপ্তাহে বন্ধ হতে যাচ্ছে। আর এটার কোর্স শুরু হচ্ছে 20 অক্টোবর, আর মাত্র দুদিন আছে। হুম। এর ভিতর যদি আপনি চাইলে 550 টাকা দিয়ে মূল কোর্সে ভর্তি হতে পারেন, অথবা বইটা আপনি যদি 600 টাকায় অর্ডার করেন, সেখানে 60 টাকা কুরিয়ার চার্জ আছে, তাহলে আপনি এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আর এই অফারটা আমাদের এই সপ্তাহে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। সো আপনি আপনার জায়গা থেকে ভাবেন, সিদ্ধান্ত নেন যে গণিতকে সহজভাবে শিখবেন কিনা, ইংলিশকে সহজভাবে শিখবেন কিনা। সবই একান্তই আপনার জায়গা থেকে ভাবেন এবং ঠান্ডা মাথায় ভাবেন। কারণ এই ধরনের সুযোগ দেখেন, আমি হঠাৎ করে বছরে কিন্তু কোনো না কোনো একটা সুযোগ দিই। এই বছরে আমরা এই সুযোগটা দিয়েছিলাম, যেখানে আজ তো একটা বই পাঠিয়ে দিচ্ছে, আপনার কোনো খরচ হচ্ছে না, বইটা কিনতেছেন পুরো, আবার 6 মাস আমার সাথে শিখতেছেন। এই যে দেখেন, ফ্রি ক্লাসগুলো থেকে যদি আপনি লার্নিং করতে থাকেন, তাহলে পেইড ক্লাসগুলো থেকে আপনি কি পরিমাণ লার্নিং করতে পারবেন। যুগ বিয়োগ মিলেলেই আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় একটা সুযোগ। ওকে, এবার আসেন আমাদের 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা কিসের অঙ্ক? একটা ঐকিক অঙ্ক। দেখেন এখানে বলছে যে 6টি ঘোড়া, 6টি ঘোড়া, ওকে, 4 দিনে 30 সের ছোলা খায়, তবে 10টি ঘোড়া ওই সময় কত সের ছোলা খাবে? কথা বুঝতে পারছেন কিনা? এখন দেখেন, এই জায়গাতে একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা ডেটা দুই অংশে আছে। দুই অংশ বলতে আমি বোঝাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা। ধরেন এই প্রথম অংশ, এই অংশ, এটা ঐকিকের প্রথম একটা অংশ থাকে, এটা হচ্ছে এই প্রথম অংশ, আর এটা হচ্ছে সেই দ্বিতীয় অংশ। এই দুই অংশে যে ডিজিটটা একাধিকবার থাকে, ও মূলত সাধারণত ঐকিকে অংশগ্রহণ করে না। ঐকিকে অংশগ্রহণ করে কিন্তু নিজে নিজে কাটাকাটি করে মাইনাস হয়ে যায়। এই কারণে আমরা বলি যে ঐকিকে অংশগ্রহণ করে না বা প্রভাব ফেলে না। প্রভাব ফেলে না, এটাই যুক্তি। ওকে, এখানে দেখেন ওই সময়ে কথাটা খেয়াল করে দেখেন, ওই সময় বলতে আমাদের এই 4 দিনকেই বোঝাচ্ছে। তার মানে এই অঙ্কে এই 4 দিন নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। ক্লিয়ার? এবার আসেন, 6টি ঘোড়া 30 সের ছোলা খায়, তাহলে 10টি ঘোড়া কত সের ছোলা খাবে? তাহলে আসেন, আমি এটা দুভাবে যদি করি, তাহলে 6টি ঘোড়া আমার 30 সের ছোলা খাচ্ছে, তাহলে একটা খাইতে গেলে অনেক বেশি সময় লাগবে, গুণ করলাম। আবার বলছে যে 10টা ঘোড়া যদি খায়, তাহলে একজনের যদি এত সময় লাগে, তাহলে 10টার আরো কম লাগবে। তাহলে কত? 3 3 6 18। 1 মিনিট, 1 মিনিট। 6টি ঘোড়া দেখেন 30-এর ছোলা খাচ্ছে, ওকে, 30-এর ছোলা খাচ্ছে 10টি ঘোড়া ওই সময়ে। তাহলে দেখেন, যদি 6টি ঘোড়া আমার 30-এর খায়, তাহলে একটা ঘোড়া খাবে আমার, গুণ হবে, বেশি সময় লাগবে। তাহলে 10টা ঘোড়া যদি খায়, তাহলে কম সময় লাগবে। তাহলে এখানে কোথাও গেপ আছে কিনা 14 নম্বর অঙ্কে? ওকে, বলেন বুঝতে পারছেন কিনা? এখানে একটু ঝামেলা হয়ে গেছে, সরি, একটু ঝামেলা হয়ে গেছে, একটু ঝামেলা হয়ে গেছে। আমি একটু ঐকিকটা আপনাদের দেখাই, যে 6টি ঘোড়া 4 দিনে 30-এর ছোলা খাচ্ছে। কত সের? 30-এর। খেয়াল করে, তাহলে এখন ওই সময়ে একটি ঘোড়া যদি খেতে যায়, খেয়াল করে দেখেন, একটি ঘোড়া খেতে গেলে এটা কম সময় লাগবে, মানে কম খাবে। এটা কি খাবে? কম খাবে, সরি, আমি একটু এগেইন সরি, একটু দেখেন অঙ্কটা দেখেন। একটা ঘোড়া এটা কি খাবে? কম খাবে। আসলে আমি ওটা সময়টা কেটে দিয়ে এখানে কনফিউশনটা তৈরি করে ফেলছি। তারপর এখানে 10টা ঘোড়া যদি খায়, তাহলে আলটিমেট আমার এখানে বেশি খাবে। দেখেন, তাহলে লজিকটা কোথায় প্রবলেম ছিল বলেন তো? লজিকটা প্রবলেম ছিল, খেয়াল করে দেখেন,
দেখেন, এখানে বই ফ্রি দেন কোর্স কিনবো, বুঝতে পারলাম না। ওকে, দেখেন এখানে কনফিউশনটা রাখবেন না, কারণ কনফিউশনটা আমাদের এখানে সরাসরি সময়ে প্রবলেম হয়ে গিয়েছিল। এখানে মূলত হচ্ছে 6টি ঘোড়া 30-এর যে খায়, এটা হচ্ছে মূলত এই 6টা ঘোড়া খায়। এখন ঘোড়া যদি একটা খায় তাহলে এত বেশি খাবে না, কম খাবে, কমতে কি হবে, ভাগ হবে। আর যদি একজনের যা খায় এটা যদি আবার 10 জনে খাওয়া শুরু করে, তাহলে সে আরো বেশি খাবে, এই কারণে গুণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা এই 15 নম্বর অঙ্কটা দেখব। তার আগে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, একটু আপনারা কি কমেন্টে জানাবেন যে আমার ক্লাসটুকু বুঝতেছেন কিনা, প্লিজ একটু দ্রুত একটু কমেন্টে জানাবেন। এখানে একজন ভাইয়া কমেন্ট করেছেন, বই ফ্রি দেন খোঁজটা কিনবো। আমি একটু বলি, আহ আপনি হয়তো যখন অফারটা চলে যাবে তখন আপনি এটার গুরুত্ব বুঝবেন। এখানে কিন্তু আসলে আমি যে পরিমাণ ফ্রি সুযোগ দেই বা প্রিমিয়াম কোয়ালিটির কোর্স দেই, এটা হয়তো আপনি জানেন না, এই কারণে কমেন্টটা করেছেন। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে, যখন অফারটা চলে যাবে তখন আপনি কোর্সটাতেই এত টাকা দিয়ে ভর্তি হবেন। কারণ বুঝতেই তো পারেন, কোর্স তো আর মাছের বাজার না, তাই না? এখানে সুযোগটা দিচ্ছি, ওটা গুরুত্বটা মানে একটু উপলব্ধি করেন, তাহলেই বুঝবেন যে এটা আপনার কত দ্রুত নিয়ে নেওয়া উচিত। কথা বুঝতে পারছেন? গুরুত্ব যদি না বুঝেন তাহলে তো আমার কোর্সে এসে আলটিমেট আপনি এমনিতেও লাভবান হবেন না। আর গুরুত্ব বুঝলে তো পুরো আপনি 520 টাকা সেভ পাচ্ছেন, ওইটুকুর জন্য হলেও আপনি। গণিত কোর্স কতদিন পর্যন্ত ভর্তি, ভর্তি তো সবসময় হবে, কিন্তু অফারটা থাকবে কিনা সেটা মূল কথা। বলে, চলুন আমরা একটু আহ, আলোচনাটা এগিয়ে নেই। এখানে বলছে একটি গাড়ি প্রতি লিটার পেট্রোলে 8 কিলোমিটার যায়, 8 কিলোমিটার যায় এবং কোনো এক স্থানে পৌঁছতে 18 লিটার তেল খরচ হয়। 18 লিটার তেল খরচ হয়। যদি গাড়িটি প্রতি লিটার তেলে 9 কিলোমিটার চলতো তবে কি পরিমাণ পেট্রোল কম লাগতো? চলেন আমরা একটু ঐকিক করি, তাহলে অঙ্কটা একদম সহজ লাগবে। কিরকম দেখেন, একটি গাড়ি প্রতি লিটার পেট্রোলে 8 কিলোমিটার যায়, তাহলে এক স্থানে পৌঁছাতে 18 লিটার খরচ হয়। এখন দেখেন তো, আপনি যদি 1 লিটার খরচ করেন, এই 1 লিটার খরচ করে যদি আপনি এখানে 8 কিলোমিটার যান, দেখেন 1 লিটার খরচ করে আপনি 8 কিলোমিটার যদি যান, তাই কিনা? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি 18 লিটার খরচ করলে আরো বেশি জায়গা যাবেন না? খরচ তো 18 লিটার করছেন, তাহলে এখানে 8 × 18 যদি গুণ করেন, তাহলে কত কিলোমিটার হবে? 8 8 64, 4 8 8 4 কত, 8 8 64 6 44। তার মানে আপনি মোট এই টাকায় যেতে পারছেন, 18 লিটার যেতে পারছেন 144 কিলোমিটার। এখন বলছে যদি গাড়িটি প্রতি লিটারে 8 কিলো মানে 8 না গিয়ে যদি 9 কিলোমিটার যায়, তবে কি পরিমাণ পেট্রোল খরচ লাগতো? তাহলে দেখেন তো, এখন আমার কথা হচ্ছে, এবার উল্টো কাজটা করি। 9 কিলোমিটার যেতে আমার আহ, যেতে যেতে আমার খরচ হচ্ছে কত? দেখেন, যেতে খরচ হচ্ছে আমার 1 লিটার, তাই কিনা? এখন বলছে যে তাহলে 9 লিটার যদি আমি করতাম, যে এখানে বলছে একটু খেয়াল করেন, প্রতি লিটার তেলে 9 কিলোমিটার চলতেছেন। তাহলে এখানে মূল কথা হচ্ছে যে আমি যদি 1 কিলোমিটার যেতাম তাহলে খরচ হতো আমার কত? দেখেন, 1/9 লিটার। এখন আমাদের টোটাল যদি এটার সাথে যেহেতু তুলনা করতেছি, 144 কিলোমিটার যদি আমি যাই, তাহলে আমার খরচ হবে কত? 144, 100, দেখেন, বাই এত। তাহলে আমি যদি কাটাকাটি করে
এখানে কত আসতেছে? 9 কে 9, তাহলে 5, 6 9 54। 6 9 কত? 54। তাহলে এত লিটার আপনার কি হচ্ছে, আপনার খরচ হচ্ছে। এখন খেয়াল করে দেখেন তো, আপনি এই জায়গাটায় প্রথমে 9 6 9 54। এখন তাহলে দেখেন তো এখানে কি বলছে, কি পরিমাণ পেট্রোল কম লাগতো। তাহলে আগে লাগছে 18, এখন লাগতেছে 16। তাহলে আমার কম লাগতেছে কত বলে? কম লাগতেছে 18 - 16, 2 লিটার। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 2 লিটার। এখন অঙ্কটাকে আমি আরেকটু সহজ করি, একটু বোঝার চেষ্টা করেন, খেয়াল করে। অঙ্কটা কিছুই না, এখানে মূলত হচ্ছে দেখেন দুটো প্যাটার্ন। একটা প্যাটার্ন হচ্ছে আমাদের এখানে লিটার, আরেকটা এই পাশে দূরত্ব। এখন খেয়াল করেন, এই 1 লিটারটা হচ্ছে খরচ, আর দূরত্বটা হচ্ছে আপনি কতটুকু যাচ্ছেন। এই দুটো পক্ষই মূলত এই অঙ্কের। এখন প্রথম অঙ্কে আপনাকে বলছে যে 1 লিটারে আপনি 8 কিলোমিটার যেতে পারতেছেন, তাই কিনা? তাহলে এই ক্ষেত্রে আপনার একটা স্থান থেকে আরেকটা স্থানে যেতে, ধরেন এই স্থান থেকে এই স্থানে গেলেন, এই ক্ষেত্রে 18 লিটার আপনার খরচ হলো, কিন্তু আমরা জানি না এখানে কতটুকু দূরত্ব। কেন? এটা কেন দরকার? কারণ এই দূরত্ব জানলে আমরা বলতে পারবো, এটার হিসাবটা বের করবো যে 1 লিটারে যদি সে 9 কিলোমিটার যায়, তাহলে এই যে এই 1 লিটারের খরচে যে 8 কিলোমিটার যাইতো, তাহলে আমরা হিসাবটা বের করতে পারতাম যে 1 লিটারে 9 কিলোমিটার গেলে তাহলে এখানে কতটুকু আমার কি লাগে। এখানে লাগতো 18 লিটার, এখানে কতটুকু লাগে এটা আমরা বের করতাম। এই কারণে আমরা প্রথমত 18 লিটার খরচ করে কতটুকু গেলাম এই মোট দূরত্বটা বের করলাম। এবার উল্টো ঐকিক করে আমার যেহেতু খরচ চাইছে যে কত লিটার কম লাগতো বা কম খরচ হতো, এই কারণে আগে আমরা দেখতাম যে 9 লিটারে 9 কিলোমিটার যেতে 1 লিটার লাগে, তাহলে আমরা তো ওখানে 144 কিলোমিটার গিয়েছিলাম। এই রেটে যদি আমরা 144 যাই, সেক্ষেত্রে 16 লিটার লাগবে। তো আমরা বুঝতে পারবো যে আগে লাগতো 18 লিটার, এখন লাগতেছে 16 লিটার, তাহলে কতটুকু কম লাগলো এটা বুঝতে পারবো। কথাটা ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? এবার আমরা একটু পরের অঙ্কে যাব। একজন বোলার গত গড়ে 44 রান দিয়ে 12 উইকেট পান, পরবর্তী খেলায় গড়ে 6 রান দিয়ে 4 উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত? এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে উইকেট প্রতি গড় রান। উইকেট প্রতি মানে আসলে এখানে গড় মানে প্রতি, দেখেন এখানে প্রথমত গড়ে 16 রান, এটা কিন্তু গড়। এই ক্ষেত্রে উইকেট যাচ্ছে কয়টা, পাচ্ছে কয়টা, 12টা। তার মানে এটা হচ্ছে রাশির সংখ্যা, এই যে 12 রাশির সংখ্যা, এই ক্ষেত্রে গড় হচ্ছে কত, 14। পরবর্তী খেলায় গড় হচ্ছে 6, সেই ক্ষেত্রে রাশির সংখ্যা হচ্ছে 4। এখন তারা বলতেছে তার উইকেট প্রতি গড় রান কত, মানে এখানে তো আলাদা আলাদা গড় দেওয়া আছে। এখন উইকেট প্রতি গড় চাইছে, তার মানে কি, এটাকে বলা হয় সার্বিক গড়। সার্বিক গড়ের প্যাটার্নটা আমি একটু বলি। তার আগে আমাদের গড়ের একটা বেসিক আছে। বেসিকটা হচ্ছে আপনি যখনই কোথাও গড় পাবেন তখন তার মোট করতে হয়। যেমন এখানে গড় আছে, রাশির সংখ্যা কত, 12। তাহলে এখানে আমরা যদি 12 উইকেটে মোট রান যদি আমরা বের করি, দেখেন 12 উইকেটে গড় দেওয়া আছে আমার কত, 14 রান। দেখেন, তাহলে আমাদের কাজ হচ্ছে এটা মোট বের করতে হবে, যে 12 উইকেটে আমার মোটটা বের করতে হবে। তাহলে 14 কত, 12, তাই কিনা? তাহলে 4 12 48, 8 হাতে 4, 12 কে 12 4 কত, 16। তাহলে এটা হচ্ছে মূলত আমার 12 উইকেটের মোট রান। একইভাবে দ্বিতীয় জায়গায় 4 উইকেটের দেওয়া আছে, তাহলে এটারও গড় দেওয়া আছে, মোট বের করতে হবে। এই 4 উইকেটের গড় দেওয়া আছে 6 রান। তাহলে এই 4 উইকেটের মোট বের করতে হবে। 4 উইকেটের মোট যদি আমি বের করি, 6 × 4 রান, তার মানে কি 4 6 24। এখন উইকেট প্রতি গড় রান বলতে যে আমার টোটাল উইকেট গেল 16 উইকেট। ভালো করে দেখেন, টোটাল উইকেট গেল কি, 16টা। এখন আমার মোট রান কত পেলাম, এখানে কি 8 4 12 2 হাতের 1 6 7,
তাই কিনা? 172টা। এখন 16 উইকেটে যদি 172 রান হয় তাহলে এক উইকেটে, দেখেন, এক উইকেটে কত রান হবে। এই যে এক উইকেটে বের করতে বলছে, এটাই গড়। এটাই কি গড়। ওই কি করে বের করতে পারেন, সরাসরি গড় করে বের করতে পারেন। এই উইকেটে তাহলে আমাকে 16 দিয়ে কি করতে হবে, 16 দিয়ে ভাগ দিতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এখন আবার একটু দেখেন, এখানে হচ্ছে 12 উইকেট আর এখানে হচ্ছে আমার 4 উইকেট। আর এখানে হচ্ছে আমি যদি চার, 4 12 48-এর 8, 12 কে 12 আর 4 16, এখানে আমার উইকেট হচ্ছে 6টা, রান হচ্ছে 4টা। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে এখানে হচ্ছে 12 4 16 উইকেট, এখানে যোগ করলে 8 4 12 2, এখানে 6 7 72, 172, তাই না? তাহলে এবার চলেন আমরা একটু ভাগ করি। এখানে কত যাচ্ছে, 16কে 16 থাকে 12। ওকে। হুম, দেখেন, 8 4 12, এখানে 6 8 9, 192। দেখেন, আসলে প্রথমত হচ্ছে লম্বা ক্লাস আর এসিটা চলে গেছে প্রায় অনেকক্ষণ ধরে, আমি পুরো ঘামতেছি। মানে আমি এমনিতে একটু দুর্বল মানুষ, প্রচন্ড গরমে মানে পুরো ক্লাসের পরিবেশটা প্রচুর হিট হয়েছে, এখানে অনেক হাই ভোল্টেজ, এখানে এখানে। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, একটু জাস্ট মিনিট। ওকে, একটু দেখেন, তাহলে আমাদের এক উইকেটে আসতেছে এখানে কত, 16। তাহলে 16 দিয়ে হলে 16 কি 16, খেয়াল করেন, থাকে কত 3, তাহলে 16 দুগুণে কত, 32। তাহলে আমার হচ্ছে সি নাম্বার উত্তর। ক্লিয়ার? ওকে, খেয়াল করেন, এবার আমরা পরের অঙ্কটাতে যাব। পি সংখ্যক সংখ্যার গড়, দেখেন তো এখানে গড় কে, এটা হচ্ছে গড়, তাহলে এটা হচ্ছে কি রাশি। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে গড়, এটা হচ্ছে রাশি। কথাটা ক্লিয়ার? এখন বলছে সবগুলো সংখ্যার গড়, তার মানে সার্বিক গড়। সার্বিক গড় মানে কি, সব রাশি আপনার যোগ করতে হবে, আবার সব মোট যোগ করতে হবে, এই দুটো জিনিস যোগ করতে হবে। এখন এখানে আগে সব মোট বের করি। পি সংখ্যকের কথা বলছে, তাহলে পি সংখ্যকের আমার গড় যদি হয় এম, তাহলে পি সংখ্যকের আমার ওই মোট বের করতে হবে। তাহলে কি, এখানে পি এম। ওকে, তারপর আছে আমার কিউ সংখ্যক। কিউ সংখ্যকের গড় গিয়ে দাঁড়াচ্ছে আমার কত, এন। তাহলে এই কিউ সংখ্যকের মোটটা আমাদের বের করতে হবে। তাহলে কিউ এন। ওকে, তাহলে মোট রাশি সংখ্যা লাগবে, এখানে পি সংখ্যক, এখানে কিউ সংখ্যক, তাহলে পি প্লাস কিউ। তাহলে এখানে মোট কত, আমার পি এম প্লাস কিউ এন। তাহলে গড় যদি বের করতে চান তাহলে এটা দিয়ে কি করতে হবে, এটা ভাগ করতে হবে, পি প্লাস কিউ। বলেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা প্লিজ। ওকে, এবার আমরা একটু পরের অঙ্কটাতে যাচ্ছি। এই অঙ্কটাতে কি বলছে, একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করে। খেয়াল করেন, একটা জিনিস বিক্রি করলে করে ক্রয় মূল্যের 35%, এটার মানেটা কি? মানেটা হচ্ছে আমার যদি ক্রয় মূল্য হয় 100, সেখানে তিনি 35 লাভ করেন। কথা বুঝতে পারছেন? দেখেন, ক্রয় মূল্যের 35 লাভ করে, এটা হচ্ছে বিক্রেতার 100 টাকার জিনিসটাতে 35 টাকা লাভ করে। কথা বুঝতে পারছেন? এখন তিনি যদি মোট 35 টাকার জায়গায় 280 টাকা লাভ করেন, তাহলে এই জিনিসটা বিক্রয় মূল্য কত হবে? আমার কথাটা বুঝতে পারছেন কিনা? প্রথমত হচ্ছে, খেয়াল করে দেখেন,
যে আমার বিক্রয় মূল্যটা চাইছে। তার মানে কি, 100 টাকার জিনিসটা আপনি 135 টাকা বিক্রি করতেছেন। কারণ এখানে তো আহ, তাই বলছে, তাই না? এখন যদি এই জিনিসটাকে আপনি সমাধান করেন, তাহলে দেখেন তো কিভাবে সমাধান করবেন বলেন তো। একটা জিনিস বিক্রি করে ক্রয় মূল্যের 35% আপনি লাভ করতেছেন, ক্রয় মূল্যের 35% লাভ করতেছেন। তাহলে 35 টাকা যখন লাভ করতেছেন, সেটার বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে খেয়াল করেন। আপনি 135 টাকা আপনি বিক্রি করতেছেন। এখন এই জিনিসটাকে যদি 280 টাকা লাভ করতেন, তাহলে কত হতো? কথাটা ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি 5 দিয়ে কাটেন, এখানে 7, 5 5 দুগুণে 10, 5 সাতা 35, 4 সাতা 28। তার মানে হচ্ছে এখানে দাঁড়াচ্ছে 0, 4 সাতা 28-এর 8, 2, 4 দুগুণে 8, 2, 10। তাহলে 1080 হচ্ছে আমাদের অঙ্ক। এখন অঙ্কটাতে কি বলা হচ্ছে আমি আবার একটু ক্লিয়ার করে, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে সহজভাবে, দেখেন, যে একজন বিক্রেতা 35% লাভ করে। কি রকম? সে যদি 100 টাকা কিনে, এটা 135-এ বিক্রি করে, মানে তার মাঝখানে লাভ কত হয়? দেখেন, মাঝখানে 35 টাকা লাভ হয়। এখন বলছে লাভটা যদি তার 280 হয়, মানে এই লাভটা যদি 280 হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত দেখেন তো। এখানে কিন্তু ক্রয় মূল্য চায় না, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা তার বিক্রয় মূল্য। খেয়াল করে দেখেন, এটা তার বিক্রয় মূল্য চাইছে, কি এই বিক্রয় মূল্যটা চাইছে। তাহলে যেটা চাইবে, দেখেন, যেটা চাইবে সেটা উপরে রাখতে হবে, তো এই কারণে 135 উপরে রাখলাম। এখন এটা দেওয়া আছে কি লাভ, তার মানে এই লাভটা নিচে দিতে হবে এবং এই লাভটার সাথে গুণ করতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদেরকে অঙ্ক। এটা একদম ডিটেলস কথা বললে তখন এই শর্টকাটটা খুব সহজে বুঝবেন। এবার আসেন, এই অঙ্কটা আপনি চাইলে এভাবেও দেখতে পারেন। সেটা হচ্ছে এখানে লাভ হচ্ছে কত? 35%। তাহলে 35% সমান আপনি লাভ করছেন কত? 280। তাহলে আপনি 1% সমান কত হবে? 280 নিচে 35। কিন্তু আপনার এখানে বিক্রয় মূল্য চাইছে, তার মানে 35% লাভে 135% বের করতে হবে। আপনার লাভ তো 35% করবেন, তাহলে 100 টাকার জিনিস 35% লাগবে, 135। তাহলে 280/35 ইন্টু 135, তাহলে কাটাকাটি করলে হবে 1080। আপনি পার্সেন্টেজটাও ব্যবহার করতে পারেন, একই সাথে আপনি ভগ্নাংশটাও ব্যবহার করতে পারেন। প্লিজ বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? প্লিজ একটু দ্রুত কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার আমরা এই অঙ্কটা দেখব। এখানে বলছে একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকার উপর 15% ডিসকাউন্ট দেন। মানে এখানে স্পেশালি বলছে যে শার্টের গায়ে যে লিখিত বিক্রয় মূল্যটা থাকে, সেটা এখানে বলা হচ্ছে 90 টাকার উপর। মানে লিখিত মূল্য ধরেন ওই চিরকুটের ভিতর যেটা ওই যে আপনার এই অবস্থায় থাকে, কথা বুঝতে পারছেন? ওখানে ধরেন এটা 90 টাকা। এই 90 টাকার উপর আবার কি করছে, 15% আপনাকে ডিসকাউন্ট দিছে। 15%, তাহলে শার্টটার ক্রয় মূল্য কত? 15% কি দিছে? ডিসকাউন্ট দিছে। তাহলে শার্টটার ক্রয় মূল্য কত? ভালো করে খেয়াল করেন। তাহলে ফ্যাক্টটা কি চাইছে? এখন এখানে খেয়াল করেন, 15% সে যে ডিসকাউন্ট দিল, তাই কিনা? এই ডিসকাউন্টটা কার উপর দিছে? 90 টাকার উপর। এটা কি একদম এখানে লেখা আছে, তাই কিনা? এখানে লেখা আছে কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন কিনা প্লিজ? ওকে, তাহলে এটার মানেটা আগে আমাদের বুঝতে হবে, যে উনার ক্রয় মূল্য 100 টাকা, উনি ডিসকাউন্টের পর ওটা বিক্রি করতেছেন 100 টাকার জিনিসটা 85 টাকা। কথা বুঝতে পারছেন? এখন উনার যদি ক্রয় মূল্য এত হয়,
এর উপরে উনি মানে ওই জিনিসটাকে বিক্রি করতেছেন কত? 85 টাকা। বলেন, ওই জিনিসটা কত টাকা বিক্রি করতেছেন? 85 টাকা। তাহলে 100 টাকার জিনিসটা যদি 85 টাকা বিক্রি করেন, তাহলে 1 টাকার জিনিসটা উনি কত টাকা বিক্রি করবেন? তাই কিনা? আর 90 টাকার জিনিসটা, 90 টাকার জিনিসটা তিনি কত বিক্রি করবেন? কথা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আপনার কাজটা হচ্ছে উপরেটা আগে গুণ করে ফেলবেন। এখানে শূন্য, 8 × 5 = 45, 8 × 9 = 72। খেয়াল করেন। আর 4 হচ্ছে আপনার কত? 6। এখানে 76। আর নিচে হচ্ছে কত? 100। তাহলে এটা যদি ভাগ করেন, ওই যে এক আছে, তাহলে 1 সরায় নেব। তাহলে কি আমার এই 2 শূন্যের জন্য দশমিকটা এই জায়গায় আসবে। তার মানে 76.5। এটা হচ্ছে মূলত আমাদের উত্তর। প্লিজ বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। ক্লিয়ার? ওকে। এখন তাহলে পুরো অঙ্কটা আমি আবার একটু দেখি। এখানে স্পষ্ট করে যে জিনিসটা বলা হচ্ছে যে বিক্রয় মূল্য 90 টাকার উপর 15% ডিসকাউন্ট দেয়। তার মানে হচ্ছে তিনি 100 টাকার জিনিসটা 85 টাকায় বিক্রি করেন। সেক্ষেত্রে 90 টাকার জিনিসটা তিনি কত টাকায় বিক্রি করবেন? কথাটা ক্লিয়ার? 100 টাকার জিনিসটা তিনি কে 85 টাকায় বিক্রি করতেছেন ডিসকাউন্টের পর, আর 90 টাকার জিনিসটা কত বিক্রি করবেন? তাহলে জিনিসটা এটাই করবেন। 100 টাকার জিনিসটা তিনি 85, দেখেন, 85 টাকা তার ক্রয় মূল্য, তাই না? তাহলে 90 টাকার জিনিসটা তার ক্রয় মূল্য কত? ব্যাস। তাহলে আমাদের আসবে 76.এত। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমাদের অঙ্ক এই পর্যন্তই ছিল। মোটামুটি ভাবে আসলে লাস্টের দিকে ক্লাসটাতে আসলে আমার জন্য অনেক সমস্যা হয়ে গেছে। প্রচুর গরম। আর আমি গরম খুব একটু কম সহ্য করতে পারি। এই কারণে কথাগুলো জড়িয়ে আসতেছিল। আমি খুব দ্রুত চেষ্টা করতেছিলাম ক্লাসটা শেষ করার জন্য। এখন আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। প্লিজ বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পারলে একটু দ্রুত কমেন্ট করুন প্লিজ। ওকে, তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।